আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ। লেখিকা তেজস্মিতা মুর্তজা। কণ্ঠে আমি সাদিয়া। পর্ব ৮। অন্তুদের এলাকায় একবার ব্রাক ব্যান্স পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরের টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। ভোলাভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাপ মানা করে দিয়েছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে। আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্য বেরিয়ে গেটের কাছে যেতেই আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখে মুখে খেলনা পাওয়া বাচ্চার মতো উদ্যাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হয়েছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু, তোমার গ্রামে জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে। মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি। ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানোর লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ার বেঞ্চ পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে। পাশেই হামজা। দুজনের পরনে সাদা পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা। শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকল অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপরে পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর। অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি। ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালছিটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্নদেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে, পেছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে। মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়। সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা বেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না। আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না। অন্তুর নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আর একটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল চোখে মুখে।
টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে, আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়েছো কেন তুমি অন্তু? তুমি তো এমন নও। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধ হয় আবার ভরে উঠেছিল। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার উপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয়, হামজা? তাদের কথাই প্রথম মাথায় এলো অন্তুর। কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ এই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিম তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।